দেশ যারা চালাচ্ছে আমার এই বৃদ্ধ উপদেষ্টারা বুঝতেও পারতেছে না যে কেমন করে দেশ ওরা চালাইতেছে। তাহলে কি গণ অভ্যুত্থানের যে স্বপ্ন সেটা কি চুরি হয়ে যাচ্ছে? কে চুরি করতেছে? চুরি হলে তো একজন চোর লাগে, এখানে চোরটা কেটে তো বুঝতে পারছি না। শোনেন, গণ অভ্যুত্থানের স্বপ্নটা অসাধারণ ছিল, একটা বড় কাজ হয়েছিল এই দেশে, কিন্তু আনারের হাতে পড়ে জিনিসটা নষ্ট হচ্ছে। এবং এর দায় আমি শতকরা 100% দিব ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর ইউনূস লোক ভালো, ডক্টর ইউনূস মেধাবী, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক লিয়াজও খুবই স্ট্রং, সব ভালো, কিন্তু উনি সংগঠক হিসেবে জিরোর পাওয়ার কাছাকাছি, ওনার মার্কিং জিরোর কাছাকাছি থাকবে। কারণ উনি এমন এমন বিদঘুটে লোক কায়রে এনে ওনার উপদেষ্টা পরিষদে ঢুকাইছেন যারা কোনোই কাজের না। এবং এটা আমি প্রথম দিনই বলেছি যে এই টিম নিয়ে আপনি পিকনিকও করতে পারবেন না ঠিকঠাক মতো, দেশ চালানো তো দূরের কথা। প্রথম দিন থেকেই বলছি, এবং বলার ফলে আমি অনেক সমালোচিত হয়েছি, কিন্তু এই লোকগুলো তো আমি চিনি। আমাকে অনেক বলছে ভাই দেখেন না কি করে, ওই দেখতে দেখতে এই পর্যন্ত। এই লোকগুলো তো আমি চিনি, এরা তো নড়তেই পারবে না, হবে না। এবং উনি ভুল করেছেন, উনি কাউকে জিজ্ঞাসা করেন, উনি দেশকে চিনেন না তো ভাই, এই দেশের অধিকাংশ মানুষকে উনি চিনেন না, এই দেশের মানুষের পালস উনি বুঝেন না। উনি বুঝেন ক্লিন্টনের পালস, উনি হিলারি ক্লিন্টনের পালস বুঝতে পারেন, কিন্তু উনি আমাদের পালস বুঝেন না, আমাদের পাবলিকের পালস বুঝেন না। এই জন্য কি দরকার উনি জানেন না। বাণিজ্য ধ্যান আমি একটা উদাহরণ দিয়ে বলি ভাই, মানুষের ডেইলি প্রবলেম কি? বাজার দর, ডেইলি প্রবলেম, এটা প্রতিদিনের প্রবলেম। এই প্রবলেম উনি সলভ করার জন্য প্রথমে সালাউদ্দিন সাহেব আনছিলেন। সালাউদ্দিন সাহেব ভালো অর্থনীতিবিদ, উনি ওটা ভালোও করতেছেন, ওনাকে এখানে দিয়ে কি কারণে দিলেন এই কাজটা? তারপরে ওনাকে সরাই আনলেন করে সে নাকি সুপার স্মার্ট একজন ব্যক্তি, শেখ বশিরউদ্দিন। ওনার মতো স্মার্ট নাকি আর নাই ব্যবসায়ী জগতে। আবার ছাত্র হত্যার উনি আইসিনে কি করলেন? উনি আইসিনে প্রথম যে কাজটা, মানে আমরা আমাদের মতো পাবলিক এটা টের পাইলো, এটা তেলের দাম 8 টাকা বাড়াই দিলেন। তেলের দাম 8 টাকা বাড়াই থেকে পাবলিকের সুবিধা হয়েছে নাকি সিন্ডিকেটের সুবিধা হয়েছে? উনি আইসেই প্রমাণ করছেন উনি কাদের লোক, উনি হলো ওদের লোক। তো এই লোক, উনি এরকম মানুষ চিনেন। এবং আমি নির্ঘাত দেখতেছি যে খুবই খারাপ দিকে যাচ্ছে, খুবই খারাপ দিকে যাচ্ছে। জি, থেকে এটা বাংলা, এরপরে আবার কারকে উল্টো করে হেলায় জাতাকা। এটা উপদেষ্টা, এরা সরকার চালাবে, এরা পার্টি বানাবে, এরা জনগণের সমর্থন পাবে, প্রশ্নই আসে না। জি, মাসুদ কামাল ভাই, সংস্কারের ঐক্য দরকার, নির্বাচনের বিষয়ে ঐক্য দরকার, কিন্তু এই ঐক্যটা এখন কোন পথে? আমরা যে এই সরকারের যে 5 মাস প্রায় হতে চললো, নানা ক্ষেত্রেই আমরা দেখেছি যে আস্থা কমে গেছে। কেউ বলছেন যে তাদের প্রতি যে জনগণের আকাঙ্ক্ষা সেটি একেবারে এখন তলানিতে ঠেকেছে। জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে যে প্রতি সরকারের দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, সব মিলিয়ে ঐক্যের কথা বলা হচ্ছে, কিন্তু এই ঐক্যটা এখন কোন জায়গায় আসে? ঠিক ভাই দেখেন, ঐক্যটা তো মুখের কথা হবে না। ঐক্যের প্রথম শর্ত হলো আস্থা। ঐক্যের আহ্বানটা যিনি জানাচ্ছেন তার প্রতি আস্থা, সে আস্থাটা কি আছে? আস্থাটা কি আসবে? আসবে আস্থা? বলেন আপনি আমাকে বলেন ভাই, জাতীয় ঐক্য গঠন প্রক্রিয়াটা বানাবে, তাই না? এটার প্রধান হলো ডক্টর ইউনূস, সহকারী প্রধানকে ডক্টর আলী রিয়াজ, তারপরে আর কে? তারপরে হলো এই যে 6টা কমিশন আছে, 6টা কমিশনের 6টা চিফ, ঠিক আছে তো? তারপরে আরো তারা নিতে পারবে, তার মানে অন্য অন্য কমিশনের প্রধানদেরকে নিবে, নিয়ে তারা করবে জাতীয় ঐক্য কমিশন। তাহলে এই সবগুলি চিফকে আপনি মাথা মাথায় একবার ভিজুয়ালাইজ করেন নামগুলি, তাহলে ডক্টর ইউনূস তো অনেক ব্যস্ত থাকবেন। তাহলে ভার্চুয়ালি আলী রিয়াজই হলো এটা প্রধান। আলী রিয়াজের আহ্বানে সবাই আসবে। আলী রিয়াজ কে ভাই? আলী রিয়াজকে কয়জন লোক রাস্তাঘাটে দেখছে? তার মাঝে মাঝে আগে দেখা যায় তো প্রথম আলো উপসম্পাদকীয় পাতায়, ওইখানে মাঝে মাঝে উনি কলাম লিখতেন, আর মাঝে মাঝে ওয়েবিনারে কিছু অনুষ্ঠান করতেন। সরকার পতন হওয়ার পর প্রথম উনি দেশে আবির্ভূত হইলেন, হয়ে নিয়ে একটা থিওরি দিলেন সিজিএস এর, যে এই সংবিধানকে পুনর্লিখন করা যাবে, পুনর্লিখন করতে হবে, সংস্কার করা যাবে না। এই থিওরি দিয়ে উনি আলোচনায় আসলেন, তারপর এক জায়গায় গেলেন। আলী রিয়াজ সাহেবকে ওনার এইগুলি করার আগে ওনার উনি যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বটা ত্যাগ করে আসছেন, উনি তো আমার কাছে বিদেশি লোক। সিম্পলি উনি আমার কাছে একদম ফরেন বডি আমার এখানে ঢুকে পড়ছে। উনি তো যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়ার সময় ওথ নিয়েছেন যে আমি যুক্তরাষ্ট্রের স্বার্থ সমুন্নত রাখবো, করেন নাই?
কিন্তু আমাদের এখানে এসে আমাদের এটার মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করতেছেন। আমি যদি মনে করি ডক্টর ইউনূসের একটা সমস্যা কি জানেন, আমি বলি আপনাকে, ডক্টর ইউনূস আসলে পুরোপুরি বাঙালি না, উনি পুরোপুরি বাংলাদেশি না। উনি কিন্তু দেখেন বাংলার যারা নাকি লোক, মানে মানে আদি অকৃত্রিম বাংলা, এদের সঙ্গে ওনার সম্পর্ক নাই কিন্তু আসলে। আপনি দেখেন ওনার বাংলাদেশের মধ্যে সম্পর্ক আছে কি একটা গ্রুপের সঙ্গে, প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক। আর সম্পর্ক হলো মানে ইংরেজি সাংবাদিকতা যারা করেছেন ওদের সঙ্গে ওনার সম্পর্ক ভালো। আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক নাই বাংলাদেশের মানুষের সঙ্গে। উনি আপনি হিসাব করে দেখেন তো বছরে কতদিন দেশে থাকেন, কতদিন বিদেশ থাকেন, উনি চেনেন এইটাই ওনার পৃথিবী। এখন উনি আমেরিকা থেকে আসছেন, উনি তো বিরাট জ্ঞানী পাইছেন, একটা গণমাধ্যম সংস্কার করবে কামাল আহমেদ, কেন উনি ব্রিটেন থাকেন, বাংলাদেশে গার্ডিয়ান বাই করবেন, উনি গণমাধ্যম সংস্কার করবেন। বাংলাদেশের সাংবাদিকদের কষ্ট, দুঃখ, বেদনা, পেইন এগুলি উনি ফিল করতে পারবেনই না ফিল করতে। জীবনে কোনদিন বেতন ছাড়া চাকরি করছেন? বাংলাদেশের অবসর এলাকায় জানতো সাংবাদিকদের 2000-3000 টাকা বেতন পায় অনেক সাংবাদিকরা। এগুলি কি করে বুঝবেন? তো এই সমস্ত লোক নিয়ে ওনারা বসছেন এখানে, উপদেষ্টা পরিষদ করছেন। আচ্ছা আপনি আমাকে বলেন, আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলি, ধরেন অগাস্টের 1 তারিখে আন্দোলন তীব্র হচ্ছে, আপনি যাদেরকে বলে এই যে তোমরা আন্দোলন করতেছো, যদি তোমরা আন্দোলনে বিজয়ী হও তাহলে তোমাদের স্বাস্থ্যমন্ত্রী বানাবো বেগম নূরজাহান বেগমকে, এই যদি বলতেন, আন্দোলন ওরা যাদের কাছে বলতেন তারা যদি আপনি পীড়িত বলতে পারি নূরজাহান বেগমটাকে তারা আমি স্বাস্থ্যমন্ত্রী বানাবো কেন? হয়ে গেছে না? সে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার আসছে, এই সরকারের 80% উপদেষ্টা গণ অভ্যুত্থানের সঙ্গে তাদের মিনিমাম কোনো যোগাযোগ ছিল না, মিনিমাম নয়, 80% উপদেষ্টার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নাই। ওনারা শারীরিক, মানসিক, আর্থিক, মনোজগতিক যেভাবে বলেন, তারা কখনো এই আন্দোলনের সঙ্গে ছিলেন না। তো ওনারা আন্দোলনের চেতনাকে ধারণ করবেন না। দেশ চালাতেছে আমলারা। উদাহরণ দিয়ে বলি ভাই, সিম্পল উদাহরণ দিয়ে বলি, ভূতাপেক্ষা প্রমোশন, হ্যাঁ ভূতাপেক্ষ প্রমোশন দেওয়া হচ্ছে কেন? যে তারা আওয়ামী লীগের আমলে নাকি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই জন্য 786 না 84 জনকে প্রমোশন দেওয়া হবে। কেউ জয়েন্ট সেক্রেটারি ছিল, তার আরো যাওয়ার কথা ছিল, তাদের থামাই দিচ্ছে, অতএব তাকে প্রমোশন দেওয়া হবে, ক্ষতিগ্রস্ত কোনো সন্দেহ নাই। এ বাবদ এককালীন যাবে 42 কোটি টাকা এককালীন, তারপরে প্রতি বছর যাবে 13 কোটি টাকা করে, যতদিন তারা বাঁচবে এটা যাইতে থাকবে। বুঝেন ব্যাপারটা আপনি? এককালীন 42 কোটি, পরে প্রতি বছর 13 কোটি। এই যে যারা আহত হয়েছে রে ভাই, চোখের চিকিৎসা করতে পারতেছে না, এদের জন্য কয় কোটি টাকা লাগে? 5 লাখ টাকা করে দিবেন জুলাই ফাউন্ডেশন না কিসের মাধ্যমে 5 লাখ টাকা করে দিয়ে শেষ করতে পারছেন? কয় টাকা লাগতো? এই সবগুলি ভূতাপেক্ষার যেগুলো আছে সবগুলি যোগ করলে ওই একজনই যা চোখ নষ্ট হয়েছে তার সমান ত্যাগ এদের আছে। এদের কি ত্যাগ ছিল এই আন্দোলনের সঙ্গে আমার বুঝান, এই আন্দোলনে এদের কি ত্যাগ ছিল? কোনো ত্যাগ ছিল না। এরা নিজেরা নিয়ে নিচ্ছে। মহার্ঘ ভাতা দেওয়া হবে সরকারি কর্মচারীদের, মহার্ঘ ভাতা। ওদের কি ত্যাগ ছিল বুঝান তো আপনি আমাকে ভাই। এইগুলি হলো এরা চালাচ্ছে দেশ, এটা কিন্তু কেউ কোনো প্রশ্ন করবে না। মহার্ঘ ভাতা চাইতেও শুনি নাই, কেউ কোনো প্রশ্ন করবে না, কিন্তু এরা দিবে। কেন দিবে? দেশ এরা চালায়। দেশ যে এরা চালাচ্ছে, আমার এই বৃদ্ধ উপদেষ্টারা বুঝতেও পারতেছে না যে কেমন করে দেশ ওরা চালাইতেছে, বুঝতেও পারে না। তো দেশ এইভাবে চলছে, এরা এইটা করবে, সেটা করবে, হ্যান করবে, ত্যান করবে। মানুষ এই সরকারকে ভালোবাসে কেন জানেন? মানুষ ভয় পায় যে ভাই আগে কোথায় ছিলাম আমরা, সেখান থেকে তো পাচ্ছি। এই বাঁচার আনন্দে, এই ভালোবাসাতে ভাবে এরা কিছু একটা করুক অন্তত পক্ষে। কিন্তু এই যে ভালোবাসা মানুষের, এই ভালোবাসা ধারণ করার ক্ষমতা এদের নাই, জাস্ট নাই। আমাদের এখানে ভাই গণতন্ত্র বলেন, সংস্কার বলেন, আমদানিকৃত গণতন্ত্র সংস্কারের কোনো দরকার নাই। বাইরের থেকে এসে আপনি আমাকে শিখাবেন? হবে না।
বাইরের থেকে আসা জ্ঞান চাই না আমরা, আমাদের এখানে বহুত জ্ঞানী লোক আছে। জি আজিজ ভাই, এই যে আমলাদের কথা যেহেতু উঠলো, এই যে সচিবালয়ে আগুনের ঘটনার পরে আমলাদের নিয়ে যেটি মাসুদ কামাল ভাই বললেন যে আমলারা দেশ চালাচ্ছে এবং এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সুবিধাভোগী কিন্তু আমলারা, এবং এই বলা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের আমলারা এখনো সক্রিয় এবং তারাই সরকারকে বেকায়দা করার চেষ্টা করছে বা ষড়যন্ত্র করছে। আপনার কাছে কি মনে হয়? আমি এর আগেও বলেছি, আবার বলি, বণিক বার্তা তো একটা ক্রেডিবল পত্রিকা, তারা একটা অনুসন্ধানে রিপোর্ট করেছিল। তারা বলেছে প্রশাসন ক্যাডারের 95% হচ্ছে ফেসিবাদের দোষর, এবং এরা ভোট রিগিং করছে, এরা খুনের পৃষ্ঠপোষকতা করছে, সবকিছু করছে। অথচ যখন ডিসি পদায়ন করছে প্রশাসন ক্যাডারের লোক, বলেন আপনি প্রশাসন নিরপেক্ষ নির্বাচন করবেন, আপনি ফেসিবাদের দোসরদেরকে ডিসি বানায় দিয়েছেন, ওরাই তো রিটার্নিং অফিসার হবে নাকি? তা এর বাইরে প্রশাসন ক্যাডারের বাইরে, আপনি তো রিপোর্টার, 25টা ক্যাডার বাইরে আছে। রকেট সায়েন্স তো পড়তে হয় না ডিসি হইতে। ওরা প্রশাসন ক্যাডারের চাইতে শিক্ষিত বেশি, ওরা সবাই MA পাস লাগে, MSc পাস লাগে, আর প্রশাসন ক্যাডারে ডিগ্রি হলে অ্যাপ্লাই করা যায়।